ছোটবেলার বেশ কিছু প্রাণের প্রিয় বন্ধু একদিন পাহাড়ে ঘুরতে যায়। তারা পাহাড়ের এমন একটি ভয়ানক জায়গায় ঘুরতে যায় যেখানে মানুষের যাওয়া বারণ আছে, কারণ সেখানে গেলে কেউ ফিরে আসতে পারে না। এর আগে যেই সেখানে গেছে সে ফিরে আসেনি, সেখান থেকে ফিরে আসা অসম্ভব ব্যাপার। কিন্তু তবুও তারা সেখানে যায় এবং সত্যি সত্যি তাদের মধ্যে একজন হারিয়ে যায়। তো তারা কি তাদের বন্ধুকে উদ্ধার করতে পারবে নাকি পারবে না? পুরো ঘটনাটা দেখতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটা শুধুমাত্র সিনেমার গল্প নয়, এটা কেরালা রাজ্যের একটা সত্য ঘটনা, যেই সত্য ঘটনাকে কেন্দ্র করেই সিনেমাটি বানানো হয়েছে। তো চলুন বন্ধুরা, কেরালার এই ঘটনাটি নিজের চোখে দেখা যাক। তারা ছোটবেলা থেকেই সবাই সবার প্রাণের প্রিয় বন্ধু। এর নাম সিজু, এর নাম সুভাষ, এর নাম সুধি, আরও 7-8 জনের একটা গ্রুপ। তারা তাদের গ্রুপের নাম দিয়েছে মঞ্জুমেল বয়েস। একদিন তারা সবাই মিলে একটি বিয়ে বাড়িতে যায় এবং ভীষণ মজা করে, নাচানাচি করে, খাওয়া দাওয়া খায় ইত্যাদি। সেখানে সুধীর ছোটোবেলার ক্লাসমেট প্রসাদের সাথে দেখা হয়। দুজনের সাথে কথা বলে, ভালো মন্দ জিজ্ঞাসা করে এবং শেষে জানতে পারে যে প্রসাদ একটা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত আছে। শুনে সুধি বলে, আরে বাহ, তাহলে একটা ট্যুর করলে কেমন হয় এই ছুটিতে? প্রসাদ বলে, হ্যাঁ ভালো হয়। তারপর প্রসাদ কার্ডটা দিয়ে বলে, তোরা কবে যাবি আমাকে ফোন করে জানিয়ে দিস, আমি গাড়ি নিয়ে চলে আসবো। এরপর তারা সবাই মিলে তাদের ক্লাবে আসে এবং ট্যুরে যাওয়ার আলোচনা করে। সবাই মিলে আলোচনার পর ঠিক করে যে তারা কোড়াইকানাল যাবে। কোড়াইকানাল হলো তামিলনাড়ু রাজ্যের একটি পাহাড়ি শহর। তো আলোচনা চলাকালীন সেই সময় সুভাষ সেখান থেকে উঠে চলে যেতে লাগে। সিজু বলে, কিরে তুই এভাবে এখান থেকে উঠে যাচ্ছিস কেন এখন? সে বলে, না রে ইয়ার, আমি যাব না। অন্য একজন বলে, কিরে সুভাষ, তো টাকা নেই নাকি? সে বলে, না রে, আমার বড়মার বাড়ি যেতে হবে তাই। কেউ বুঝতে পারে না যে সে হঠাৎ কেন এভাবে না বলল। আসলে সুভাষের হাতে এখন টাকা নেই, তাই সে মিথ্যে কথাটা বলল। এরপর সুধী প্রসাদকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বলে, আর অবশেষে গাড়িও চলে আসে। সবাই রেডি হয়ে গাড়ির কাছে চলে আসে। সবাই যাচ্ছে, শুধু সুভাষই যাচ্ছে না। এটা কেমন একটা দেখাচ্ছে না? তাই সিজু নিজে বাইক নিয়ে সুভাষের বাড়ি এসে এটা বলে তাকে রাজি করায় যে তার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তারা সবাই মিলে তারটা চালিয়ে দেবে। তো সুভাষ রেডি হতে লাগে। সুভাষের মা দেখে বলে, কোথায় নিয়ে যাচ্ছ সুভাষকে? সিজু বলে, কোড়াইকানাল যাচ্ছি। সমস্যা নেই, পরশুদিনই চলে আসবো, তুমি একদম চিন্তা করো না। তো তারা সবাই মিলে কোড়াইকানালের পথে যেতে লাগে। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেলে রাস্তায় এক দর্শনীয় স্থান পড়ে। সেখানে তারা যায় এবং খাওয়া দাওয়া সেরে আবার যেতে শুরু করে। পরদিন সকাল সকাল পৌঁছে যায় কোড়াইকানাল। এরপর বিশ্রাম নিয়ে একটু ঘুমিয়ে তারা সবাই মিলে বেরিয়ে পড়ে ঘোরার জন্য। তারা বিভিন্ন জায়গায় যায়, মজা করে, এনজয় করে, ছবি তোলে ইত্যাদি। সব জায়গা দেখা এবং ঘোরা শেষ করে পরদিন তারা হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ে বাড়ি ফেরার জন্য। সবাই গাড়িতে উঠে পড়লে সেই সময় সুধী বলে, আরে যা, একটা জায়গা তো মিস করে ফেলেছি। সবাই বলে, কোন জায়গা, কোথায়? সে বলে, গুনা কেভ, দারুণ জায়গা, আমি আগে গেছিলাম। তো তারা সবাই মিলে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, যার ফলে গাড়ি গুনা কেভের দিকে যেতে লাগে। সেই জায়গার কাছে পৌঁছে গাড়ি থেকে নেমে তারা একটা দোকানে কিছু খাবার খায়। দোকানদার লোকটার সাথে তাদের পরিচয় হয়ে যায়। দোকানের বিল দিয়ে ভেতরে যেতে লাগলে দোকানদারটি বলে, মনে হচ্ছে বৃষ্টি হবে, দেখে তাড়াতাড়ি চলে এসো, আর যাওয়ার সময় আমার দোকান থেকে খাবার খেয়ে যাও, কেমন? তো তারা সেই জায়গার ভেতরে চলে আসে। জায়গাটা অনেক সুন্দর, অনেক লোকজনের সমাগম হয়েছে। তারা সেখানে ছবি তোলে, মজা করে ইত্যাদি। পুরো জায়গাটা দেখে তারা সেখানকার শেষ প্রান্তে চলে আসে। মানে এই লোহার ব্যারিকেডটার ওপারে আর যাওয়া যাবে না, নিষেধ আছে। এটাই পাহাড়ের শেষ সীমান্ত। ব্যারিকেড পার করে গেলে অনেক ঢালু জায়গা, কখন কি হবে বলা যাবে না। দূর থেকে জায়গাটা দেখতে ঠিক এই রকম। তখন সুধী বলে, আমি যে গুহার কথা বলেছিলাম না, ওটা ঠিক ওদিকে নিচে আছে। সবার মধ্যে কথা হয়, কেউ বলে যাবো নাকি নিচে, কেউ বলে গেলে ভালোই হয়, গুহা দেখতে পাবো। তো তাদের সবার ইচ্ছা করে সেই নিচে গুহায় যাবার। সিজু বলে, আরে না না, চল আমরা চলে যাই, ওদিকে যাওয়া নিষেধ আছে বলেই তো লোহার ব্যারিকেডটা দিয়েছে নাকি। ঠিক সেই সময় তারা দেখে 3জন ছেলে নিচ থেকে উপরে উঠে আসছে। সেটা দেখে সবাই বলে, ওই যে দেখ, ওরা যেতে পারে তো আমরা যেতে পারবো না? এরপর তারা সবাই দেখে অভিলাষ পাশ দিয়ে গাছের শিকড় বেয়ে ব্যারিকেড টপকে ওপারে যাচ্ছে। তা দেখে তারা সবাই মিলে লোহার সেই ব্যারিকেড পেরিয়ে নিচের দিকে যেতে লাগে। তারা ধীরে ধীরে অনেক আনন্দে নিচের দিকে নামতে থাকে। তারা নিচে নামতে নামতে এক সময় একটা গুহার সামনে এসে পৌঁছায়। গুহার কাছে এসে তারা আনন্দে চিৎকার করে ওঠে, কারণ জায়গাটা অনেক সুন্দর। তখন সুধী বলে, আরে আসল জায়গাটা আরও নিচে আছে, চল, এখানে সময় নষ্ট করে লাভ নেই। তারা আরও নিচে নামতে থাকে।
দুপাশের পাথরের সরু ফাঁকা দিয়ে প্রায় অনেকটা সময় এসে তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে চারিদিকে বড় বড় পাথরের মাঝে একটি ফাঁকা জায়গা। এটাই সেই গুহা। তারা সবাই সেই জায়গাটা দেখে, ঘোরাঘুরি করে, আর তিনজন একটা বড় পাথরের উপর উঠে পড়ে। তারা পাথরের গায়ে নিজেদের গ্রুপের নাম লিখে দেয়। নিচ থেকে সুভাষ সেটা দেখে বলে, আরে বাহ, দারুণ তো, আমিও উপরে যাচ্ছি। সে দৌড়ে উপরে যেতে লাগলে ঠিক সেই সময় হঠাৎ করে সে একেবারে সেখান থেকে উধাও হয়ে যায়। তারা কেউ বুঝতে পারে না কি হলো, সুভাষ কোথায় গেল। কাছে এসে দেখে সুভাষ পাথরের ফাঁকের একটা গর্তে ঢুকে গেছে, যে গর্তের মুখটা শুকনো পাতা দিয়ে ঢাকা ছিল। তাড়াতাড়ি করে সবাই সেই গর্তের সামনে এসে সুভাষ সুভাষ বলে ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দ আসে না। তারপরেই হঠাৎ করে বাদুর চামচিকের দল সেই গর্ত থেকে বেরিয়ে আকাশে উড়ে যায়। তারা আবারও সুভাষকে ডাকতে থাকে, তাকে দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই দেখতে পায় না, কারণ পুরো গর্তটাই একেবারে অন্ধকার ঘুটঘুটে। সেই সময় গর্তের পাশে থাকা একটা ছোট্ট পাথরের টুকরো একজনের পায়ে লেগে গর্তে পড়ে যায়, কিন্তু সেই পাথরটা অনেকবার শব্দ করতে করতে নিচে পড়ে। ফলে তারা বুঝতে পারে যে এটা কোনো ছোটো মোটো গর্ত নয়, এটা একটা বড় গর্ত। তারা চেঁচিয়ে চেঁচিয়ে ডাকে, কিন্তু সুভাষের কোনো রকম সাড়া শব্দ পাওয়া যায় না। সবাই রীতিমতো হতাশ হয়ে পড়ে, চিৎকার করতে লাগে। তাদের চেঁচামেচি শুনে উপর থেকে একটি লোক তাদের কাছে চলে আসে। লোকটিকে দেখে তারা সবাই বলে, দাদা, আমাদের বন্ধু এই গর্তের মধ্যে ঢুকে গেছে, একটু হেল্প করো দাদা, প্লিজ। লোকটি গর্তটার দিকে তাকিয়ে বলে, আমি কিছুই করতে পারবো না, এটাকে শয়তানের গুহা বলে। এই গর্তে যে পড়ে সে আর ফিরে আসে না। তোমরা সবাই এখান থেকে চলে যাও, নইলে আরও কেলেঙ্কারি হয়ে যাবে। তারা লোকটিকে বারবার সাহায্যের জন্য বলে, কিন্তু লোকটি বলে, আমি কিছুই করতে পারবো না। ফলে কয়েকজন মিলে উপরে গিয়ে সবাইকে সাহায্যের জন্য বলে, কিন্তু কেউই তাদের কথা গুরুত্বই দেয় না। একটা ফটোগ্রাফারকে বললে শুনে ফটোগ্রাফারটি বলে, এখন তো তোমাদের বন্ধুকে কেউ বাঁচাতে পারবে না। তারা ফটোগ্রাফারটিকে সাহায্যের জন্য কাকুতি মিনতি করতে থাকে। ফলে লোকটি বলে, দাঁড়াও দাঁড়াও, বেশি উত্তেজিত হও না, ফরেস্ট গার্ড এক্ষুনি বেরিয়ে গেল, তাকে বলো কিছু একটা উপায় হতে পারে। তারা দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে গেটের কাছে এসে গার্ডকে খোঁজে, কিন্তু কোথাও দেখতে পায় না। তখন সেই দোকানদারটার কাছে এসে বলে, কাকা, ফরেস্ট গার্ডকে ডেকে আনো না, আমাদের বন্ধু সুভাষ গর্তে ঢুকে গেছে, আমরা আপনার পায়ে পড়ছি, কাউকে ডাকো কাকা প্লিজ। দোকানদার শুনে বলে, কি, গর্তে ঢুকে গেছে? শোনো, তোমরা কোনো রকম ঝামেলা না করে বাড়ি ফিরে যাও তাড়াতাড়ি। তারা বলে, কাকা, আপনি কেন এমন বলছেন? দোকানদারটি বলে, আরে তোমরা ওই গর্তের ব্যাপারে কিছুই জানো না, আমরা তোমাদের সাহায্য করতে পারবো না। তারা দোকানদারটির হাতে পায়ে ধরে সেখানে যেতে বললে দোকানদারটি যেতে রাজি হয়। তাদের মধ্যে একজন দোকানদারটিকে নিয়ে যেতে লাগে, আর বাকিরা পুলিশকে খবর দিতে পুলিশ স্টেশনে যেতে লাগে। এরপর দোকানদারটি সেখানে এসে গর্তটাকে দেখে এবং সেখান থেকে সবাইকে সরে যেতে বলে। সে দোকান থেকে হাতে করে কিছু লেবু নিয়ে এসেছে, সেগুলো সুধিকে দিয়ে বলে, এগুলো সবার হাতে হাতে দিয়ে দাও। সুধি বলে, এগুলো কেন কাকা? লোকটি বলে, শোনো, তোমরা যা ভাবো এটা সেই জায়গা নয়, বুঝলে, এটা অনেক ভয়ানক জায়গা। তৎক্ষণাৎ উপরে কালো মেঘ ঘনিয়ে আসে এবং ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু হয়ে যায়। এদিকে তারা পুলিশ স্টেশনে এসে পুলিশকে বলে যে গুনা কেভের একটি গর্তের ভেতরে তাদের বন্ধু ঢুকে গেছে। শুনে পুলিশটি অবাক হয়ে বলে, আরে তোমরা তো জানোই যে গুনা কেভের নিচে যাওয়া বারণ আছে, তাহলে কেন গেলে তোমরা ওখানে? ভেতরে যাওয়া মানা আছে, বোর্ড তো লাগানোই ছিল, তাহলে কেন গেলে? শোনো, যেখানে তোমার বন্ধু গেছে সেখান থেকে সে আর ফিরতে পারবে না। তারা কান্না করে বলে, স্যার চলুন প্লিজ, আপনার পায়ে পড়ছি। পুলিশটি বলে, শোনো বাবারা, আমার পায়ে পড়ে লাভ নেই, তোমার বন্ধু যে গর্তে ঢুকে গেছে সেখান থেকে আর কখনোই ফিরে আসতে পারবে না। ওই জায়গাটার আসল নাম কি জানো? ডেভিলস কিচেন, শয়তানের রান্নাঘর। তাই ওখানে একবার যে যায় আর ফিরে আসে না। আজ পর্যন্ত ওখানে 13 জন পড়েছে, আর যারাই ভিতরে পড়েছে কাউকেই আর পাওয়া যায়নি, তাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি। সেই গর্তের গভীরতা প্রায় 900 ফিটের মতো। না সেখানে কোনো আলো যায়, না সেখানে কোনো বাতাস। এর আগে ওখানে পড়েছিল এক সেন্ট্রাল মিনিস্টারের ভাইপো। তাকে উদ্ধার করার জন্য শহরের সারা পুলিশ ফোর্স জমা হয়ে গিয়েছিল, কিন্তু কিছুই করতে পারেনি। একটা সেন্ট্রাল মিনিস্টারও কিছু করতে পারেনি, আর তোমরা তো সাধারণ কেরালা থেকে ট্যুরে এসেছো। এদিকে দোকানদারটিও সেই একই কথা বলে এই জায়গাটার সম্পর্কে। তখন সিজু খেয়াল করে যে বৃষ্টির সমস্ত জল গড়িয়ে গর্তটার ভেতরে ঢুকতে শুরু করেছে। সে উঠে গিয়ে গর্তের মধ্যে জল যাওয়াকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তারা সবাই মিলে জল আটকানোর চেষ্টা করে, কিন্তু দোকানদারটি বাধা দিয়ে বলে যে গর্তের কাছে যেও না, তোমাদেরও কিছু হয়ে যেতে পারে। কিন্তু তারা কেউ শোনে না। এদিকে দুপুরের খাবারের সময় হয়ে যাওয়ার ফলে ফরেস্ট গার্ড খাবার খাচ্ছিল। তখন সেখানে সেই ফটোগ্রাফারটা এসে গার্ডকে জানায় যে কিছু ছেলেদের মধ্যে একজন গর্তে ঢুকে গেছে। তাড়াতাড়ি করে সেখানে গার্ড এসে সেখান থেকে সবাইকে চলে যেতে বলে, কিন্তু তারা কেউ যায় না। গার্ড দোকানদারটিকে দেখে বলে, আরে আপনি এখানে কি করছেন, চলুন এখান থেকে সবাই। দোকানদারটি বলে, স্যার কয়েকজন পুলিশ স্টেশনে গেছে, আমরা যদি এখন বৃষ্টির জল আটকাতে পারি তাহলে তাকে হয়তো বাঁচানো যেতে পারে। গার্ড বলে, আরে আপনি তো এখানকারই লোক, আপনি তো জানেনই এই গর্তে পড়ে যাওয়ার পরেও কেউ কীভাবে বেঁচে থাকতে পারে। এতক্ষণ তো সে মরে গেছে, জল গেলেও কি আর না গেলেও কি।
বৃষ্টির জল আরও জোরে ঢুকতে শুরু করে গর্তের মধ্যে। তারা সবাই মিলে একেবারে শুয়ে পড়ে বৃষ্টির জল আটকায়। এরপর পুলিশ স্টেশন থেকে একটা পুলিশ সেখানে আসে। এসে সেও সবাইকে সেখান থেকে চলে যেতে বলে, এই বলে যে এখানে এই বৃষ্টির মধ্যে থেকে আর লাভ নেই, এই গর্তে তোমাদের বন্ধুর বেঁচে থাকা অসম্ভব, চলো সবাই এখান থেকে চলে যাই। তারা কেউ যায় না। দোকানদারটি পুলিশটিকে বলে, স্যার বৃষ্টিটা থামুক না, যদি কোনো একটা উপায় হয়। এরপর অনেক সময় কেটে যায়, বৃষ্টিও থেমে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার ফলে পুলিশটি বলে, চলো এবার সবাই চলে যায়, অনেকক্ষণ হয়ে গেছে, আর তোমাদের বন্ধুর বেঁচে থাকার 1%ও চান্স নেই। শুনে সবাই সুভাষের জন্য কাঁদতে শুরু করে। সিজু বলে, এইভাবে ছেড়ে গেলে আমি ওর বাড়িতে কি বলবো স্যার, কি জবাব দেব, ওর মাকে আমি কি বলবো? এরপর আবার তাদের মধ্যে একজন গর্তের ভেতরে মুখ দিয়ে কান্না করতে করতে সুভাষকে ডাকে। নিজের বন্ধুকে এইভাবে হারানোর দুঃখে কষ্টে সে তখন এতটাই জোরে চিৎকার করে তাকে ডাকে যে সেই ডাক সুভাষের কানে পৌঁছে যায় এবং সুভাষ গর্তের ভেতরে জ্ঞান ফিরে পায়। হ্যাঁ, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। আসলে গর্তটা এতটাই এবড়ো খেবড়ো, আঁকা বাঁকা, অসমান, অমসৃণ যে গর্তে পড়ার সময় গর্তের গায়ে পাথরের বাড়ি খেতে খেতে সে নিচে পড়েছে। ফলে তার গায়ের জামা কাপড় ছিঁড়ে গিয়েছে আর শরীর কেটে কুটে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়ে গিয়েছে। সে একটি পাথরের গায়ে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু এখন নিজের বন্ধুর ডাকে জ্ঞান ফিরে পাওয়াতে সে গর্ত থেকে চিৎকার করতে থাকে। ফলে উপর থেকে তারা সবাই সুভাষের আওয়াজ শুনতে পায়। গার্ড এবং পুলিশটি বুঝতে পারে যে ভেতরে যে পড়েছে সে এখন অবধি বেঁচে আছে। তারপর তাকে উদ্ধার করার জন্য শহরের বড় পুলিশ অফিসার আসে এবং উদ্ধারকারীও চলে আসে। এসে তারা গর্তের মধ্যে এক বড় রশি নামিয়ে সুভাষকে ডেকে রশিটা ধরতে বলে। অনেকক্ষণ ধরে এটা চলতেই থাকে, কিন্তু কিছুই হয় না। আর হবেই বা কী করে, কারণ সুভাষ রশি ধরার মতো আর ধরে উপরে উঠে আসার মতো অবস্থায় একদম নেই। সে অন্ধকার গর্তে দুর্বল আধমরা অবস্থায় পড়ে আছে। এই অবস্থায় রশি ধরে উপরে উঠে আসা অসম্ভব ব্যাপার। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করেও সেটা সম্পূর্ণ না হলে একজন এসে পুলিশকে বলে, স্যার অনেকক্ষণ ধরেই তো চেষ্টা চলছে, এখনও কেমন অবস্থায় আছে, ও যদি রশি ধরতে না পারে আপনি কাউকে নিচে পাঠান স্যার। পুলিশই রেগে গিয়ে বলে, আরে আমরা চেষ্টা করছি তো, কে বে তুই, তোর কথা আমরা কেন শুনবো? আসলে পুলিশটা একটু ঘাড়তেরা বদমেজাজি পুলিশ। এরপর ফটোগ্রাফার আর দোকানদার পুলিশটিকে বলে, হ্যাঁ স্যার সত্যি এই গর্তের মধ্যে রশি ফেলে আর কোনো লাভ নেই, কারণ গর্তটা আঁকা বাঁকা এবড়ো খেবড়ো। ফলে বড় পুলিশটি উদ্ধারকারীর মধ্যে একজনকে গর্তের ভেতরে নামার জন্য অর্ডার দিয়ে দেয়। একজনকে গর্তে নামাতে লাগলে সে গর্তের দিকে তাকিয়ে বলে, স্যার আমার দ্বারা হবে না, আমি এই ভয়ানক গর্তে নামতে পারবো না স্যার। অন্য একজনকে বললেও সেও নামতে চায় না ভয়ে। উদ্ধারকারীদের মধ্যে কেউ এই গর্তে নামতে না চাইলে সিজু এগিয়ে এসে বলে, স্যার আমি নামবো এই গর্তে, আমাকে নামানোর ব্যবস্থা করুন স্যার। পুলিশটি বলে, দেখো বাবা, আবেগের বশে কোনো ডিসিশন নিও না, আগে থেকে একজন গর্তের নিচে মরণ বাঁচনের মধ্যে ঝুলছে, তো তোমাকেও সেখানে নামিয়ে আমরা রিস্ক নিতে চাই না। সে বলে, না স্যার আমাকে নামান, আমি ঠিক গর্ত থেকে তাকে বের করে নিয়ে আসবো। শুনে রাগী পুলিশটি বলে, এই নিজেকে হিরো ভাবিস নাকি? এখানে ট্রেনিং নেওয়া লোক গর্তে নামার জন্য ভয় পাচ্ছে আর তুই নামবি বলছিস? দোকানদারটি বলে, কেন ভয় পাওয়াচ্ছেন স্যার? উদ্ধারকারীরা তো কেউ নামতে চাইছে না, তো ওকে তো গর্ত থেকে বের করে নিয়ে আসতে হবে নাকি? সে যখন যেতে চাইছে যাক না, কেন বাধা দিচ্ছেন? সে বলে, হ্যাঁ স্যার আমি যেতে চাই, আমাকে যেতে দিন। ফলে তাকে রেডি করিয়ে রশি নিয়ে নামাতে শুরু করে। সে মাথায় লাইট নিয়ে ধীরে ধীরে গর্তের মধ্যে ঢুকতে থাকে। সে নিচে নামতে নামতে সুভাষ সুভাষ বলে ডাকে আর তাকে দেখার চেষ্টা করে, কিন্তু দেখতে পায় না। সে কষ্ট মষ্ট করে অনেকটা নিচে নামার পর দেখে সুভাষ রক্তাক্ত আধমরা অবস্থায় পাথরের গায়ে পড়ে আছে। সিজু তার কাছে আসে এবং তাকে তার সাথে বেঁধে ফেলে। এরপর উপরে টানতে বলা হলে উপর থেকে সবাই টানতে শুরু করে আর সিজু সুভাষকে নিয়ে উপরে আসতে শুরু করে। ওঠার পথে অনেক বাধার সম্মুখীন হয়, কখনো দড়ি পাথরের ফাঁকে আটকে যায়, কখনো উপর থেকে তারা সময় মতো টানতে সক্ষম হয় না। এইভাবেই অনেক কষ্ট করে অনেকটা সময় পর অবশেষে সিজু সুভাষকে নিয়ে উপরে উঠে আসে। তাড়াতাড়ি করে সবাই মিলে দৌড়ে তাকে গেটের কাছে নিয়ে এসে জল খাওয়ায় এবং তাড়াতাড়ি করে তাকে সেখানকার হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে নর্মাল ট্রিটমেন্ট করার পর তাকে নিয়ে গিয়ে নিজের শহরের হসপিটালে অ্যাডমিট করায়। সুভাষের এমন অবস্থা দেখে তার মা সিজুর উপর রেগে গিয়ে বলে, যদি সুভাষের কিছু হয়ে যেত তাহলে আমার কি হাল হতো বল? তুই আমাকে কি বলে ওকে বাড়ি থেকে নিয়ে গেছিলি? তুই বলেছিলি না তুই ওর খেয়াল রাখবি? আসলে এই ব্যাপারটা এখন এখানকার কেউ জানে না যে সুভাষ মরণ করতে পড়ে গিয়েছিল আর সিজু তাকে উদ্ধার করেছে। কয়েকদিন পর তো সুভাষ শারীরিকভাবে ঠিক হয়, কিন্তু মানসিকভাবে সে এখনও দুর্বল। এখনও সে সেগুলো ভুলতে পারে না, মন খারাপ করে থাকে, বসে থাকে মনমরা হয়ে। এরপর খবরের কাগজে সিজু আর সুভাষের ছবি বেরোয়, যেখানে লেখা থাকে, শয়তানের রান্নাঘর থেকে এই প্রথমবার সিজু তার বন্ধু সুভাষকে বাঁচিয়ে আনলো। সেটা সুভাষের মা দেখে
এবং সিজুর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে তার ছেলে সুভাষের জীবন রক্ষা করার জন্য হাত জোর করে চিরকৃতজ্ঞ জানায়।